হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? জুনিয়র এনটিআর অভিনীত দেবারা পার্ট ওয়ান মুভিটি আজকে এক্সপ্লেন করব। আর মুভিটা এক্সপ্লেন করার আগে তোমাদেরকে এই মুভিটা সম্পর্কে কিছু হিন্টস দিয়ে দিই। আসলে এই মুভিটাতে বাহুবলী মুভির মতোই বাপের চেহারা এবং ছেলের চেহারা একই থাকে। বাপের অসমাপ্ত কাজগুলো ছেলে পূরণ করে এবং এই মুভির সবচেয়ে বড় টুইস্ট, এই মুভিতে বাবা ছেলে দুইজনই মারা যায় কিন্তু ভিলেন বেঁচে থাকে। কিন্তু বাবাকে ছেলেই মেরে ফেলেছিল। আর কেন মেরেছিল, এই টুইস্টগুলো সবগুলো শেষের দিকে উন্মোচন হয়, যা তোমাকে এই মুভিটি দেখার জন্য হয়রান করে তুলবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ও আরেকটা কথা, যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কথা না বাড়িয়ে এখন আমরা মুভির মূল এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। মুভির শুরুতেই হোম মিনিস্টারকে দেখানো হয়। সে পুলিশের সকল কর্মকর্তাদের নিয়ে একটা মিটিং করছিল। সে জানায় সামনের বছর ইন্ডিয়াতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, আর সেখানে বিভিন্ন দেশ থেকে দর্শক এবং প্লেয়াররা আসবে। তাদের নিরাপত্তা নিশ্চয়তা করতে হবে, আর এই নিরাপত্তার বিঘ্ন ঘটাবে দয়া এবং তার ভাই ইয়াতি। কারণ গোপন সূত্রে জানা গেছে তারা ওই ওয়ার্ল্ড কাপের মধ্যে বোম বিস্ফোরণের প্ল্যান করছে, আর তার আগেই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আর এই দায়িত্ব পরে শিবাম নামের একজন পুলিশ কর্মকর্তার উপর। কিন্তু ইয়াথির কোনো ডিটেইলস পুলিশদের কাছে ছিল না। আর তখনই শিবাম পুলিশ কর্মকর্তাদের নিয়ে প্ল্যান তৈরি করতে থাকে। আর তখনই পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন জানায় ইয়াথির খুব কাছের লোক একজন আছে, যার নাম হচ্ছে রেবেল। রেবেলকে যদি কোনোভাবে ধরা যায় তাহলেই ইয়াথির খোঁজ খবর পাওয়া যাবে। আর এই রেবেল প্রতিদিন তার গার্লফ্রেন্ডের সাথে তার গার্লফ্রেন্ডের বাসায় দেখা করতে আসে। এর কিছুদিন পরই রেবেলকে পুলিশ সদস্যরা গ্রেপ্তার করে ফেলে এবং তাকে রিমান্ডে নিয়ে আসে। রিমান্ডে তাকে প্রশ্ন করা হলে সে জানায় 3 মাস আগে ইয়াথি তামিলনাড়ুতে রত্নগিরি নামে একটা জায়গায় মুরগা নামে একজন ছোট স্মাগলারের সাথে দেখা করতে গিয়েছিল। সেখান থেকে সে কোথায় গেছে এরপরে সে আর কিছুই জানে না। পরের দিন শিবাম তার পুলিশ সদস্যদের নিয়ে সেই রত্নগিরি এলাকায় চলে যায়। সেখানে তুলসী নামের একজন সাব ইন্সপেক্টরের সাথে কথা বলে, কিন্তু সে ওই তুলসীকে তার নিজের পরিচয় সম্পর্কে কিছুই বলে না। সে তাকে পরিচয় দেয় সে ছোটখাটো একজন স্মাগলার। তাই সে এখানে মুরগার হেল্প নিতে এসেছে, কিন্তু মুরগার খবর কেউ জানে না। লোকমুখে সে শুনেছে মুরগার খবর নাকি সে জানে, তাই তার কাছে সে মুরগার খবর নিতে এসেছে। তখন তুলসী জানায় মুরগা আসলে এই স্মাগলিং এর কিছুই জানে না। এই স্মাগলিং এর সাথে আসলে জড়িত ওই পাহাড়ের ওপাশে 4টা গ্রামের জেলেরা, আর সেখানে গেলেই তার মালগুলো সে রিলিজ করতে পারবে। তখন শিবাম তুলসীকে প্রশ্ন করে সেখানে গিয়ে সে কার সাথে কথা বলবে। তখন তুলসী জানায় ভাইরা। আর তখনই শিবাম সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই পিছন থেকে তুলসী ডেকে বলে, স্যার সেখানে সাবধানে যাবেন। আর আমি একজন পুলিশ ইন্সপেক্টর, হয়ে আর একজন পুলিশ ইন্সপেক্টরকে চিনতে পারবো না। সাবধানে যাবেন স্যার, ডেঞ্জারাস এলাকা। এরপরে শিবাম ভাইয়ার কাছে যায়। সে ভাইয়ার কাছে গিয়ে বলে আমার কিছু মাল সমুদ্র থেকে রিলিজ করতে হবে। আর তখন ভাইয়ারা সরাসরি না করে দেয় এবং তাকে সেখান থেকে অপমান করে বের করে দেয়। তখন শিবাম ওখান থেকে বের হয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। সেখানে সে সিঙ্গাপ্পা নামে একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখে। আর তখন সে তাকে জিজ্ঞেস করে আপনি কে? তখন সিঙ্গাপ্পা জানায় আমি এই গ্রামের একজন জেলে। আর তখন শিবাম তাকে বলে আপনি আমাকে একটু হেল্প করেন, আমি চাই আমার কিছু চোরা কারবারির মাল এই সমুদ্র থেকে রিলিজ করতে। তখন সিঙ্গাপ্পা জানায় এটা আসলে পসিবল না। আর তখনই সিঙ্গাপ্পা তাদেরকে নিয়ে একটা নৌকা করে সমুদ্রের দিকে অগ্রসর হয়। কিন্তু কিছুক্ষণ পর পর সিঙ্গাপ্পা শিবামের হাতের আংটির দিকে তাকাতে থাকে। আর এটা যখন শিবাম বুঝতে পারে তখন সে সিঙ্গাপ্পাকে বলে আমাকে এমন একজন লোক খুঁজে দিন যে আমার চোরা কারবারের মালগুলো রিলিজ করে দিতে পারবে, তাহলে এরকম হীরার আংটি আরো বহু পাবেন। তখনই সিঙ্গাপ্পা তার দিকে হাত বাড়িয়ে দেয়। আর যখনই শিবাম তার হাতে ওই আংটিটি দেয় সে সেটাকে সমুদ্রের মাঝখানে ফেলে দেয়। তখনই শিবাম হাতের আংটিটি ফেরত আনার জন্য সমুদ্রের মাঝখানে ঝাঁপ দেয়। সে সমুদ্রের তলদেশে গিয়ে দেখতে পারে হাজারো মানুষের কঙ্কাল। এটা দেখে শিবাম খুবই ভয় পায়। যখন সে তীরে ফিরে আসে তখন সে সিঙ্গাপ্পার কাছে এর কাহিনী জানতে চায়। তখন সিঙ্গাপ্পা বলে আমি আপনাকে একবার না বলেছিলাম কিন্তু আপনি শোনেননি, তাই আপনাকে সামনাসামনি উদাহরণ দিয়ে দিলাম। আর তখনই শিবাম নাসর বান্দার মতো সিঙ্গাপ্পার কাছে রিকোয়েস্ট করতে থাকে আসল ঘটনা বলার জন্য। তখনই সিঙ্গাপ্পা একটা শব্দ মাত্র উচ্চারণ করে দেবারা, এবং সিঙ্গাপ্পা বলতে শুরু করে। আর তখনই সিন কাট হয়ে পিছনের দিকে চলে যায়। সেখানে ইন্সপেক্টর তুলসী এবং মুরগাকে দেখানো হয়, যারা কিনা এই গ্রামের মানুষদেরকে ব্যবহার করে চোরাচালানির মালগুলো এখান থেকে রিসিভ করত।
আর তখন মুরগা বলে আসলে কি ওরা ওখান থেকে মাল নিয়ে আসতে পারবে। তখন তুলসী জানায় এই দলের সাথে 4 গ্রামের 4 জন প্রতিনিধি আছে এবং তাদের সাথে তাদের লোকজন আছে। আর সবচেয়ে বড় কথা, এই দলের সাথে দেবারা আছে এবং দেবারার সাথে ভাইরাও আছে। মাল অবশ্যই চলে আসবে। এরপরে দৃশ্যে দেখানো হয় দেবারা এবং অন্য গ্রামের প্রতিনিধি এবং সদস্যরা খুব টেকনিক্যালি ওই জাহাজ থেকে চোরাকারবারের মালগুলো সফলভাবে তীরে নিয়ে আসতে সক্ষম হয়। এরপরে দেখানো হয় দেবারার ফ্যামিলিতে দেবারার প্রেগনেন্ট ওয়াইফ, তার ছেলে এবং তার মা রয়েছে। দেবারা ওই গ্রামের হিরো ছিল, সে গ্রামের সকল লোককে খুবই ভালোবাসতো। সে একদিন একটা ছেলেকে কিছু টাকা দেয় শহরে লেখাপড়া করতে যাওয়ার জন্য, কারণ ওই ছেলেটির মায়ের ইচ্ছা ছিল তার ছেলে লেখাপড়া করে বড় হয় গ্রামে শিক্ষার আলো পৌঁছে দেবে। কিছুদিন পর ছেলেটি তার লেখাপড়া করার জন্য শহরের উদ্দেশ্যে একটা বাসে করে রওনা দেয়, আর সেখানে ডাকাতের কবলে পড়ে ছেলেটি মারা যায়। আর এতে দেবারা খুবই কষ্ট পায়। কিছুদিন পরে দেবারা, ভাইয়ারা এবং অন্যান্য গ্রামের প্রতিনিধি এবং সদস্যরা আবার জাহাজ থেকে চোরা কারবারের মালগুলো নিয়ে আসতে চায়, কিন্তু তখন তারা কোস্টগার্ডের হাতে ধরা পড়ে যায়। তখন কোস্টগার্ডের একজন প্রতিনিধি তাদেরকে বলে, তোমাদের বাপ দাদারা এদেশ স্বাধীন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, আর তোমরা কিনা স্মাগলারদের সাথে হাত মিলিয়ে এদেশের মধ্যে বোম এবং অবৈধ অস্ত্রের যোগান দিচ্ছ। কিছুদিন আগেই তোমাদের গ্রামে এই স্মাগলারদের কিছু সদস্য একটা বাসে ডাকাতি করে, আর সেখানে তোমাদের গ্রামের অনেক সদস্যকেই মেরে ফেলেছিল। আর এই কথা শুনে দেবরার মাথা ঘুরে যায় এবং বুঝতে পারে তারা নিজেদের পায়ে নিজেরাই কোয়াল মারছে। এভাবে যখন কোস্টগার্ডের অফিসার সবাইকে বোঝাচ্ছিল, কিছুক্ষণ পরেই ভাইয়েরা এবং অন্যান্য সদস্য এবং প্রতিনিধিরা কোস্টগার্ডের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু দেবারা তাদের সাথে আক্রমণে না গিয়ে বরং তাদের থামানোর চেষ্টা করে। এমনকি সে তার প্রিয় বন্ধু ভাইয়েরার গলায়ও অস্ত্র ঠেকিয়ে দেয়, যার ফলে ভাইয়েরা থেমে যায়। কিছুক্ষণ পর দেবরা পরিস্থিতি ঠান্ডা হলে ওই অফিসারকে কথা দেয় এই সমুদ্র থেকে আর কখনো চোরাচালান হবে না এবং অবৈধ অস্ত্র দেশের মাটিতে আর ঢুকবে। এরপরে ভাইয়েরা ওই মালগুলোকে সমুদ্রের তীরে নিয়ে আসে, কিন্তু সে মুরগাকে ওই মালগুলো দেয় না। সে এই মালগুলোকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয় এবং সেখানে বোম থাকার কারণে একটা বিস্ফোরণ ঘটে। আর দেবরা সবাইকে বলে দেয়, আজ থেকে এই সমুদ্র থেকে আর কোনো চোরাচালান হবে না, এটা আমার শেষ কথা। কিন্তু ভাইয়েরা এ কথাটা কোনোভাবে মেনে নিতে পারে না, তাই ভাইয়েরা এবং দেবারা দুইটি আলাদা দলে বিভক্ত হয়ে যায়। কিছুদিন পর ভাইরা যখন আবার চোরাচালানোর জন্য সমুদ্রের মধ্যে লোক পাঠায়, তখন দেবারা সবাইকে মেরে পিঠে ক্রস চিহ্ন দিয়ে পাঠিয়ে দেয়। আর এতে ভাইয়েরা খুবই ক্ষেপে যায়। সে দেবরাকে মারার জন্য প্ল্যান করে, কিন্তু দেবারাকে মারাটা এত সহজ না। দেবারা ছিল খুবই শক্তিশালী, সে একাই 30 থেকে 40 জন মানুষকে মেরে ফেলতে পারে। তাই সে প্ল্যান করে দেবারার খুব কাছের বন্ধু রায়াপ্পার অন্ধ বোনের সাথে তার নিজের ভাইয়ের বিয়ে ঠিক করে, কারণ সে জানে দেবারা অবশ্যই এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হবে, আর তখনই সবাই মিলে তাকে মেরে ফেলবে। আর কিছুদিন পরেই ওই বিয়ের অনুষ্ঠান সংঘটিত হয়। সেখানে বসে সকল প্রতিনিধিরা, দেবারা এবং ভাইয়ারা সবাই মদ্যপান করে। কিন্তু কিছুক্ষণ পর ভাইয়ারা গিয়ে দেবারার বন্ধু রায়াপ্পাকে বলে, তুমি যদি দেবারাকে সমুদ্রের তীরে না নিয়ে যেতে পারো তাহলে তোমার বোন সহ ফ্যামিলি সবাইকে মেরে ফেলবো। আর এই কথা শুনে রায়াপ্পা ভয় পেয়ে যায়। তাই সে দেবারাকে গিয়ে বলে, সমুদ্রের পাড় দিয়ে কিছু মানুষ চলাচল করার জন্য সমুদ্রের মধ্যে যাচ্ছে। আর এই কথা শুনে দেবারা সমুদ্রের পাড়ে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না। কিন্তু মদ পান করার ফলে দেবারা অস্বস্তি বোধ করছিল, তাই সেখানে সে শুয়ে পড়ে। হঠাৎ করে কিছুক্ষণ পর ভাইয়ার লোকেরা এসে তাকে আক্রমণ করে, আর সেখানে দেবারা একাই সবাইকে পিটাতে থাকে। মুভির দৃশ্যে এই সিনটা অস্থির একটা সিন ছিল। পরের দিন সকালবেলা সবাই যখন সমুদ্রের তীরে যায়, তারা সেখানে অনেক লাশ পড়ে থাকতে থাকে। কেউ সমুদ্র সৈকতে পড়ে আছে, কেউ বা আবার নৌকার উপরে ঝুলে আছে, এবং সবাই সেখানে একটা পাথর দেখতে পায়। আর এই পাথরের উপর লেখা ছিল, আমি দেবারা বলছি, এই সমুদ্রের তীর দিয়ে এবং এই সমুদ্রের মধ্য দিয়ে পরবর্তী সময় কোনো সময় আর কোনো চলাচলন হবে না, এটা আমার ওয়াদা। এবং সে আরো লেখে, আজ থেকে আমি গ্রামে থাকবো না, আমি থাকবো ওই পাহাড়ের উপরে। আর এই কথা দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ দেবারা যদি কোনো কিছু ওয়াদা করে অবশ্যই সেটা সে পালন করে। আর এরপরে কেউ কোনোদিন এই সমুদ্রের মধ্যে থেকে চলাচলন করতে সাহস করেনি। এরপরে সিন শিফট হয়ে যায় অনেক বছর পরে। দেখা যায় দেবারার ছেলে বড় হয়ে গেছে, আর এখানকার মানুষজন এখন শুধুমাত্র মাছ ধরে তাদের জীবন বাঁচিয়ে রাখে, তারা আর কোনো চোরাকারবারের সাথে জড়িত থাকে না। অপর দৃশ্যে দেখানো হয় দেবারার ছেলে বাসায় এসে তার মা এবং দাদিকে বোঝায় তার বাবা কখনো কোনোদিন ফিরে আসবে না। আসলে দেবারার ছেলের নাম ছিল ভাড়া। ভাড়াকে তখন তার মা বলে,
দেবারার মা যখন অসুস্থ হবে অবশ্যই তার মাকে দেখার জন্য দেবারা আবার ফিরে আসবে। তখন ভাড়া বলে, তোমাদের চিন্তা ভাবনা আমার সাথে মেলে না, তোমরা যা খুশি সেটাই করো। এটা বলে সে রেগে মেগে বাসা থেকে বের হয়ে যায়। অপর দৃশ্যে দেখানো হয় রায়াপ্পার মেয়েও বড় হয়ে গেছে। সে মনে মনে দেবারাকে খুবই পছন্দ করত, কিন্তু সে দেবারাকে কখনো বলতে পারতো না। অপরদিকে ভাইয়েরা সবসময় দেবারার বাড়ির দিকে নজর রাখতো, যাতে করে দেবারা বাড়িতে আসলেই সে তাকে মেরে ফেলতে পারে। আর ভাইয়েরা জানতো অবশ্যই দেবারা তার মাকে দেখার জন্য আসবে। আর এরকম হঠাৎ করে একদিন দেবারা তার মায়ের অসুস্থ কথা শুনে তার সাথে দেখা করতে আসে। আর তখনই ভাইয়েরা তাকে ধরার জন্য চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। অপরদিকে দেখানো হয় মুরগা এবং তুলসী আবার ভাইয়েরার কাছে আসে সমুদ্র থেকে চোরাচালান করার প্রস্তাব দেওয়ার জন্য, কিন্তু ভাইয়েরা না করে দেয়, কারণ ভাইয়েরা জানে দেবরা যে কথা দিয়েছে সে অবশ্যই এ কথা রাখবে। আর তখন ভাইয়েরা আবার প্ল্যান করে, সে তার ছেলেকে দিয়ে দেবরার মেয়েকে টিস করায়, যার ফলে দেবরার মেয়ে বাসায় গিয়ে তার মাকে কেঁদে কেঁদে বলে। আর এই কথা শোনার পর দেবরার ছেলে ভাড়া সে গিয়ে ভাইয়েরার ছেলেদেরকে মারপিট করে, কিন্তু সে কাউকে একদম মেরে ফেলে না, কারণ সে এসব ঝামেলা পছন্দ করে না। কিন্তু পরের দিন সকালে জানা যায় ভাড়া যাদেরকে মেরেছে তাদের মধ্যে থেকে একজন মারা গেছে, আর ভাইয়েরা তাকে খুঁজছে। আর তখন ঝামেলা থেকে বাঁচার জন্য ভাড়া ভাইয়েরার কাছে চলে যায় এবং গিয়ে তাকে বলে, আমি ইচ্ছাকৃতভাবে তাদেরকে মারতে চাইনি, এটা একটা অ্যাক্সিডেন্ট, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন ভাইয়েরা বলে, তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি। ভাড়া যখন ভাইয়েরাকে জিজ্ঞেস করে কি কাজ, ভাইয়েরা তখন বলে, তোমাকে আমার ছেলেদের সাথে সমুদ্রে চোরাচালান করতে যেতে হবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। আর এতে ভাড়া রাজি হয়ে যায়। পরের দিন ভাড়া ভাইয়ার ছেলেদের সাথে সমুদ্রের মধ্যে চোরাচালান করতে নৌকা নিয়ে যায়। আর তখনই সমুদ্রের মধ্যে বন্যা শুরু হতে থাকে। আর ভাইয়ার লোকজনেরা মনে করে দেবারা অবশ্যই সেখানে এসেছে। আর তখন তারা কিছু না বুঝে পানির দিকে গুলি করতে থাকে। আর দেবারা পানির মধ্যে বসে সকল লোকজনকে একের পর এক তার প্রিয় অস্ত্র দিয়ে মারতে থাকে। সিনটা একটা অস্থির সিন ছিল, মুভিটা দেখলে সবাই আসলে বুঝতে পারবেন। এইদিকে ভাড়ার মা সিঙ্গাপ্পার কাছে যায়। সে যেন ভাড়াকে বলে সে যেন আর কোনো দিন ওই চোরা কারবারিদের সাথে সমুদ্রের মধ্যে না যায়, কারণ ভাড়ার বাবা দেবারা যে ওয়াদা করেছে সমুদ্রের মধ্যে যেই চোরা কারবারি করতে যাবে তাকেই সে মেরে ফেলবে। দেবারা তার ওয়াদা অনুযায়ী তার ছেলেকে মারতেও সে কার্পণ্য বোধ করবে না, এই জন্যই সে ভাড়াকে ওখান থেকে ফিরিয়ে আনার জন্য বলছে। আর এই দিকে দেখানো হয় দেবেরা ওই সমুদ্রের মাঝখানে চলে আসে, আর যারা যারা সেখানে চোরাচালান করতে গেছিল সবাইকে সে মারতে থাকে। মুভির দৃশ্যে সিনটা অস্থির একটা সিন ছিল, এরকম মারামারি দৃশ্য আসলে পানির মধ্যে আমি কখনো দেখিনি। সে সবাইকে মেরে সবাই পিঠে একটা ক্রস চিহ্ন দিয়ে দেয়। তখনই সিঙ্গাপ্পা বলতে শুরু করে, আর এই বলার মাধ্যমেই এই মুভির আসল টুইস্ট উন্মোচন হয়। সিঙ্গাপ্পা বলতে থাকে, দেবারা তো বহু আগেই মারা গেছে, আর এই সমুদ্র রক্ষা করার দায়িত্ব সবাই মনে করে দেবারার। আসলে এই সমুদ্র রক্ষা করছে দেবারার ছেলে ভাড়া, যে তার বাবার বেশ ধরে এই সমুদ্রকে এতদিন ধরে রক্ষা করে আসছে। এমনকি সে তার বাবার বেশ ধরে তার অসুস্থ দাদির সাথে সে দেখা করে গেছে, কিন্তু কেউ কোনোদিন বুঝতে পারেনি। এবং সিঙ্গাপ্পা আরও বলে, ভাড়াকে হত্যা করার মতো লোক এই গ্রামে এখনো পয়দা হয়নি, তুমি বাসায় চলে যাও, ভাড়ার কিছুই হবে না, বরং ভাড়া সবাইকে মেরে শেষ করে দিবে। অপর দৃশ্যে দেখানো হয় ভাড়া সমুদ্রের মধ্য থেকে সবাইকে মেরে সমুদ্রের পাড়ে চলে আসে, আর সেখানে সিঙ্গাপ্পাও ছিল। ভাড়া তখন বলে, তুমি আমাকে হত্যা করে ফেলো। সিঙ্গাপ্পা কোনোভাবেই রাজি হয় না। তখন ভাড়া বলে, আমি যদি এখন এখানে মারা না যাই তাহলে সবাই মনে করবে আমার বাবা দেবারা পক্ষপাতিত্ব করছে, তাই সে নিজে নিজে আত্মহত্যা করে। এবং মরে যাওয়ার আগে ভাড়া বলতে থাকে, আমার বাবার ভয়ে এই সমুদ্র থেকে আর কেউ কোনোদিন চোরাচালান করতে সাহস করবে না, কারণ সবাই জানবে দেবারা তার ছেলেকেও ছাড় দেয়নি। এরপরে সিন কাট হয়ে প্রেজেন্টে চলে আসে। তখন শিবাম সিঙ্গাপ্পাকে জিজ্ঞেস করে, তাহলে দেবারাকে কে মেরেছিল, আর ওই পাথরের উপরে বা কে ওই মেসেজগুলো দিয়ে গেছিল। আর তখনই সিন কাট হয়ে আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসল টুইস্টে দেখানো হয় দেবারা ভাইয়ারা সকল লোকদেরকে মেরে ফেলেছিল, কিন্তু দেবারা প্রচুর পরিমাণে আহত হয়েছিল। আর তখনই সেখানে সিঙ্গাপ্পা দেবারার ছেলে ভাড়া চলে আসে। ভাড়া তার বাবার কষ্ট সহ্য করতে না পেরে চাকু দিয়ে তার বাবাকে সেখানে হত্যা করে ফেলে, এবং ওই পাথরের উপরে যে লেখা মেসেজগুলো ছিল এগুলো ছিল ভাড়ার লেখা। আর এখানে এই দেবারা মুভির পার্ট 1 শেষ হয়ে যায়।